মাস্টার প্ল্যান যদি বলেন যে রাজনৈতিক দলগুলো আসলে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে তারা সফলতা আনতে পারছিল না বা সফল হতে পারছিল না, যে কারণে দলগুলো এই কোটা সংস্কার আন্দোলন তো 18 সালে আমরাই করেছি। সুতরাং যখন আবার কোটা 30% ফিরে আসলো, তখন আমরা বিএনপিকে প্রস্তাব দিলাম যে আপনারা এই আন্দোলনকে কাজে লাগান। আপনারা একটি বড় দল, রাজনৈতিক আন্দোলন করে আসলে সরকারকে ফালানো যাচ্ছে না, সুতরাং এই আন্দোলনকে কিভাবে রাজনীতিকরণ করা যায় সেই চিন্তাটা করেন। আমরা এই প্রস্তাব কিন্তু বিএনপিকে দিয়েছিলাম এবং বিএনপি কিন্তু এটি গ্রহণ করেছিল। আমি তো এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি যে আমরা এই প্রস্তাব বিএনপিকে দিয়েছি এবং আমরা যেহেতু 18 সালের লিগাসি সব থেকে বেশি আমরা বহন করি, আমরা ওই আন্দোলনে নির্যাতিত, নিপীড়িত, ত্যাগ স্বীকার করেছি, আমাদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছি এবং 24 সালে যখন কোটা ফিরে আসলো আমাদের কাছে মনে হলো যে আমাদের সফলতা সেটি আসলে ব্যর্থ করার চক্রান্ত করা হচ্ছে। সুতরাং এই আন্দোলনকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা তো জাতীয় রাজনীতি করি, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ ভূমিকা রেখেছি। আমাদের সভাপতি নুরুল হক নূর তিনি জেলে গেছেন, তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি পুলিশের কাছে রিমান্ডে থাকা অবস্থায় তিনি বলেছিলেন যে 90% সরকারের পতন হয়ে গেছে, 10% বাকি, তোমরা ধাক্কা দাও। আমার বাসায় 2বার অভিযান চালিয়েছে আমাকে গ্রেপ্তার করার জন্য। কেন? কারণ এই যে মাস্টার প্ল্যান পিছন থেকে বা দলগুলোর সাথে কথা বলা, সমন্বয় করা, সেই কাজগুলো আমরা করেছি এবং এগুলো গোয়েন্দা সংস্থার কাছে চলে গিয়েছিল। বিশেষ করে নুরুল হক নূরকে যখন গ্রেপ্তার করলো তার ডিভাইস তো চেক করেছে, সেখানে পেয়েছে যে রাশেদ কি করেছে, রাশেদের ভূমিকা কি। এই কারণে কিন্তু আমাকে গ্রেপ্তার করার জন্য ব্যাপকভাবে চেষ্টা করেছে। তো যাই হোক, পারে নাই গ্রেপ্তার করতে, আমি নিরাপদে থাকার চেষ্টা করেছি, নিরাপদে থেকেই আমার জায়গা থেকে আমি ভূমিকা রাখার চেষ্টা করেছি। কিন্তু এর মানে এই নয় যে আমি সব করেছি, আমি এটি বলবো না। আমি বলবো যে ওই 100 জনের মধ্যে হয়তো আমি একজন হতে পারি, বাকি কিন্তু আরো 99 জন আছে। সুতরাং ওই 99 জনকেও কিন্তু আমাকে তাদের মূল্যায়ন করতে হবে এবং এখানে মূল্যায়নের সমতা থাকতে হবে, সাম্যতা থাকতে হবে। কিন্তু এখন আমরা দেখছি যে আওয়ামী লীগের চেতনার মতন করে এখন একই কাজ করা হচ্ছে, যে কয়েকজন দাবি করছে যে আমরাই সব করেছি এবং সমস্ত নিয়ন্ত্রণ এখন তারা নেওয়ার চেষ্টা করছে। মানে বিভিন্ন জায়গায় নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাকে কোথায় বসাবে সবকিছু তারা করছে। রাজনৈতিক দলগুলোর সাথে খুব বেশি সমন্বয় হচ্ছে বলে আমার কাছে মনে হয় না, কারণ আমি তো জানি কারোর সাথে সমন্বয় হলে বসলে আমি জানতাম। তো এই দুর্বলতাগুলো আছে। আজকে দেখেন যে পুলিশ নিয়ন্ত্রণে নাই, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলছেন তার আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দিয়েছে, স্যার এখানে তো কেউ কথা শোনে না, এখানে কেউ আমার কমান্ড মানছে না। তো পুলিশের এই অবস্থা। আজকে শেখ হাসিনা বিদায় নিয়েছে, কিন্তু পুলিশের মধ্যে শেখ হাসিনা, আজকে সচিবালয়ে শেখ হাসিনা, আজকে প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনা। তার মানে এই যে 15 বছর ধরে শেখ হাসিনা যে রাজ্যকে তার মতন করে সাজিয়েছিল, সেটিকে এখনো পর্যন্ত সেটা কিন্তু ভাঙা সম্ভবপর হয়নি। এই আওয়ামী লীগের প্রশাসন রেখে কোনোভাবেই ডক্টর ইউনূস স্যার তিনি দেশ চালাতে পারবেন না। আমরা বারবার তাদেরকে বলছি আওয়ামী লীগের যারা আছে এদেরকে সরিয়ে দেন, চাকরিচ্যুত করেন, যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করেন, কিন্তু করা হচ্ছে না। বরং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হচ্ছে, যার প্রমাণ তো আপনারা পেলেন যে ডক্টর ইউনূস স্যারের সাথে একজন আওয়ামী লীগের সোলজার সে চলে গিয়েছে, সৈনিক, মানে সেও মঞ্চে উঠেছে। এখন যদি বিষয়টি এরকম হতো যে এটি জানাজানি হলো না, এটি কেউ জানতো না, সে যে আওয়ামী লীগের আমরা কেউ জানতাম না, তাহলে কি হতো? তাহলে ও তো হিরো হয়ে যেত। ভাগ্য ভালো যে আমাদের কাছে তথ্য এসেছে, 5-7 ঘন্টা 10 ঘন্টা চলে গেছে, এরপরে তারা বলছে আমরা জানতাম না। আরে ভাই, এত বড় একটা ঘটনা আপনারা বলেন জানতাম না, এটি বললেই কি মানুষ বিশ্বাস করবে? এটি কি বাংলাদেশ যে আপনার একটি মঞ্চে আপনার এইভাবে যে সে উঠে চলে যাবে? যেতে পারে, সম্ভব। তাও আপনার বিল ক্লিনটনের মতন একজন ব্যক্তির অনুষ্ঠানে, আন্তর্জাতিক ইভেন্টে কোনোভাবেই যাওয়া যায় না, এইভাবে হুট করে চট করে উঠে যাওয়া যায় না। এটি এখন মূলত যেহেতু তার পরিচয় সামনে এসেছে, ডক্টর ইউনূস স্যার বিব্রত হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার বিব্রত হচ্ছে, যে কারণে এখন বলা হচ্ছে আমরা জানতাম না। এগুলো আসলে এক ধরনের, আমি বলবো যে এই ধরনের বক্তব্যগুলো অগ্রহণযোগ্য। এবং আরেকটি বিষয় বলি, সেটি হলো যে আমি আরেকটি পোস্ট দিয়েছি। দেখেন, আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের কাছে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছিল বা একটি লেখা দেওয়া হয়েছিল, যে 3 জন গেছে ওই রোহান বা রাজিনের নাম সহ দেওয়া হয়েছে। তাহলে সে যদি ওইখানকার গেস্ট না থাকবে বা ওইখানে সে না উঠবে বা মঞ্চে না যাবে, তাহলে তার নামটি কেন দিল? 2 জনের নাম দিতে পারতো, 3 জনের নাম কেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া হলো? এখান থেকে প্রমাণিত হয় যে সে আসলে ওইখানে তাদের সাথেই ছিল। যেহেতু আওয়ামী লীগের নাতি, মানে আওয়ামী লীগের এমপির নাতি, সে কারণেই মূলত এখন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এখন তারা আসলে এটা তারা যে জানতো না, এইভাবে প্রকাশ করার এক ধরনের চেষ্টা করছে।